স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। তাতে 10,000 অর্থাৎ 5,000 এরকম নিয়ে খেতে কিস্তি করছে, এখন তো সব মাই। সামনের দিকে আবার নতুন করে যদি পানি টানি শুকিয়ে যায় তখন পরে আবার আমরা হয়তো ঋণ লইতে হইব। যে রবি মৌসুমটাকে টার্গেট করে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য পশুপালন মন্ত্রণালয় তাদেরকে একটা সুন্দর রোড ম্যাপ করতে হবে। সার এবং কীটনাশক এইটা নিশ্চিত করতে হবে। এই বন্যা দুর্গত এলাকার জন্য ক্ষতিগ্রস্ত আইডেন্টিফাই করে একটা বিশেষ প্যাকেজ থ্রু এনজিওস আপনি ডেলিভারি করেন, তাদের সার্ভিস চার্জটা 2 থেকে 3% নিতে পারে, বাট এটা ফ্রি অফ কস্ট যাতে হয়, তাহলেই কিন্তু কৃষকরা ঘুরে দাঁড়াবে। বন্যায় সব ধুয়ে মুছে ভাসিয়ে নেয় কৃষকের গোলা। শূন্য গৃহস্থ নিয়ে ঘুরে দাঁড়াবার প্রাণপণ চেষ্টায় তখন সামনে দাঁড়ায় খাদ্য ও অর্থের সংকট। অর্থনীতি পুনরুদ্ধার ও ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় দরকার ঋণ মওকুফ ও নিঃশর্ত এককালীন সহায়তা। এখন সকালে নিয়ে থাকছে প্রতিবেদন। আমাদের একটা খেতা একটা লুঙ্গি নিয়ে বার হইতে ঘর থেকে কষ্ট হয়ে গেছে, সব ডুবাই, আমাদের আর কিচ্ছু নাই। আমার ঘরের একের নাই হানিতে তো ডুবাই কন্ডে গেছে, সে কথা কইতে আনি। এখন ধান জ্বালা এগুলা কিছু নেই, সব চলে গেছে। স্ত্রীর স্বর্ণ গয়না যা আসলে ওগুলো সব বিক্রি করে আমি এখানে ইনভেস্ট করছি। আমি এখন সব বিরানা, বমি এখন ছোট মি এখন সব শেষ। কোথাও কোথাও নামছে বানের পানি, বাড়ি ফিরছেন বানভাসী মানুষ, কিন্তু ঘরে ফিরে দেখছেন তারা বানের স্রোতে সব লণ্ডভণ্ড। ক্ষতিগ্রস্ত শত শত খামার, গবাদি পশু, তলিয়ে আছে লাখ লাখ হেক্টর ফসলি জমি। উপার্জন বন্ধ হয়ে দিশেহারা কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা ছোট দোকানি। এখন সকালে নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই বন্যা পরবর্তী কৃষি অর্থনীতি শক্তিশালীকরণ প্রসঙ্গ। বন্যায় কৃষি জমির বীজতলা শেষ, ধানের শীষ, গবাদি পশু, পোলট্রি খামার এক নিমিষেই শূন্য। কৃষকের গোলা আবার পূর্ণ করতে নিঃশর্ত এককালীন আর্থিক সহায়তা প্রয়োজন। তাছাড়া ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার কথা বিবেচনায় ব্যাংকের ঋণ মওকুফের পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। ক্ষুদ্র ঋণের ক্ষেত্রেও 4 থেকে 5% বেশি সুদহার নির্ধারণ উল্টো বিপর্যস্ত করতে পারে এসব এলাকার অর্থনীতি। বাকিটা জানাচ্ছেন সেলিয়া সুলতানা। সারা বাংলাদেশ যেন এখন দ্বীপচরের মতো। বিস্তীর্ণ জলরাশির মধ্যে হঠাৎ হঠাৎ দু একটা গাছ আর ঘরের চাল উকি দিচ্ছে। উপরে যতটাই স্থির, নিচে ততটাই ভয়ঙ্কর রূপ এই জলের। 11 জেলার 55 লাখ মানুষ এখন পানিবন্দী। অনেকে ঘরের শেষটুকু উদ্ধার করতে পারেননি। বাঁধ ভেঙে ভেসে গেছে আমনের বীজতলা। ঘরের উঠানে যে গৃহিণীর ছোট ছোট অর্থনীতির বুনন, সেটিও নিমেষে ধুয়ে গেছে জলে। সবচেয়ে যে বড় ক্ষতি তা হলো প্রাণিজ সম্পদে। গোয়ালের গরু বা গবাদি পশুর ঘর শূন্য, ভেসে গেছে পুকুরের মাছ, সবশেষ পুঁজি আর ঋণ নিয়ে গড়ে তোলা পোলট্রি খামার। মুরগি ছিল প্রায় 50 লাখ, পানি ঢুকে মারা গেছে। মাছ ছিল প্রায় 80 লাখ। আমাদের সবটাতে ছিল 18 ঘন্টা করছিলাম, একবারে শেষ। তাতে 10,000 অর্থাৎ 5,000 এরকম নিয়ে খেতে কিস্তি করছে, এখন তো সব মাই। সামনের দিকে আবার নতুন করে যদি পানি টানি শুকিয়ে যায় তখন পরে আবার আমরা হয়তো ঋণ লইতে হইব। স্কুল ছাড়বেন আশ্রয় কেন্দ্রের আশ্রিতরা, ত্রাণের কাজও শেষ করে ঘরে ফিরবেন উদ্ধার আর স্বেচ্ছাসেবকরা। কিন্তু কৃষক মাঠে ফিরে কি পাবেন তার উপর নির্ভর করছে দেশের খাদ্য নিরাপত্তা। লেট আমনের চারা আছে, বীজ আছে, সেগুলো দিতে পারবে। এটার সাথে যে সার এবং কীটনাশক এইটা নিশ্চিত করতে হবে। কিছু টাকা বাঁচিয়ে রেখে কৃষকদের পাশে ওই ত্রাণের টাকাটা থেকে তাদের যার জমি তার জমির জন্য, যার মৎস্য খামার তার মৎস্য খামারের জন্য, যার গবাদি পশু একটা গরুই কিনে দেওয়া হোক বা 2টা গরুই কিনে দেওয়া হোক। ক্যাশ টাকা দিয়ে তাদেরকে সাপোর্ট করলে বেটার হবে, তারা দাঁড়াতে পারবে। কারণ তাদের ঘরে খাবার নেই। আগে ঘরের খাবার কিনবেন না, আপনি মাঠের জন্য বীজ সার কিনতে যাবেন। সুতরাং এই জিনিসটা নজর দিতে হবে। দ্বিতীয় হলো পোলট্রি লাইভস্টক সেক্টরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাপোর্ট দিতে হবে। যাদের ঋণ আছে শুধু সুদ মকুফ না, পুরো ঋণটাই মকুফ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। এই মৌসুমে তেমন কোনো আশা নেই, তবু বিলম্বিত আমনের সুযোগ পেতে পারেন কোনো কোনো এলাকার কৃষক। সরবরাহের প্রয়োজন হবে মাছের পোনার, পোলট্রি ও গবাদি পশুও দিয়ে সহায়তা করা প্রয়োজন হবে। এছাড়া যেসব এলাকা থেকে পানি নামতে দেরি হবে সেসব এলাকায় অক্টোবরের রবি মৌসুমের জন্য রোড ম্যাপ তৈরি করতে হবে এখন থেকেই। রবি মৌসুমে যে পরিমাণ ফসল আমরা পাই, শাকসবজি পাই, সেইটা সারা বছরেও আমরা পাই না।
কাজে এই রবি মৌসুমটাকে, যেহেতু অক্টোবর সামনে আর 1 মাস পরে, এইটাকে মাথায় রেখে, এইটাকে টার্গেট করে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য পশুপালন মন্ত্রণালয় তাদেরকে একটা সুন্দর রোডম্যাপ করতে হবে। বন্যার কবলে থাকা মানুষ ঘরে ফিরে কিছুই হয়তো অবশিষ্ট পাবেন না। ফলে সাবেক কৃষি সচিব মনে করেন প্রাথমিকভাবে নিঃশর্ত আর্থিক সহায়তা প্রয়োজন। এছাড়া ক্ষুদ্র ঋণও দেওয়া যেতে পারে, তবে তাতে সুদের হার 4% থেকে 5%-এর বেশি হলে এটি মরার উপর ঘাড়ার ঘা হবে দেশের অলাভ খাতের কৃষকদের জন্য। যখনই আপনি ঋণ আনতে যাবেন কোলেটারেল লাগবে। আমার তো 40% মার্জিনাল ফার্মার, তারা ঋণটা নেবে কোথেকে? তা তো কোলেটারেল নেই। আবার আমি বললাম যে পোলট্রি সেক্টরের মহিলা উদ্যোক্তা, তাদের কাগজপত্র নেই, আবার একটা গ্যারান্টার লাগবে, সেই গ্যারান্টার নিতে পারে না, তখন এই জন্য ঋণ পায় না। সেই ঋণগুলোর জন্য আমি বলছি যে এই বন্যা দুর্গত এলাকার জন্য ক্ষতিগ্রস্ত আইডেন্টিফাই করে একটা বিশেষ প্যাকেজ, সরকারের যেহেতু প্রধান উপদেষ্টা ঋণ তহবিল সংগ্রহ করেছেন, সেই তহবিল থেকে থ্রু এনজিওস আপনি ডেলিভারি করেন, তাদের সার্ভিস চার্জটা 2 থেকে 3% নিতে পারে, বাট এটা ফ্রি অফ কস্ট যাতে হয়, তাহলেই কিন্তু কৃষকরা ঘুরে দাঁড়াবে। বন্যা পরবর্তী কৃষি ও পল্লী অর্থনীতি পুনর্বাসনে কৃষকদের ভাসমান বীজতলা তৈরিতে কৌশলগত সহায়তা ও কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ সহায়তা দিতে হবে কৃষকদের, যা সবসময় 10 গুণ হয়ে ফিরে এসেছে দেশের মানুষের জন্য। সিলিয়া সুলতানা, এখন, ঢাকা। অচেনা ঘর, আসবাব, পোশাক, গৃহস্থালী, পণ্য, বইপত্র সবই নিয়ে গেছে বানের জল। ভেসে গেছে দোকানপাট, ফসলি জমি, মাছের ঘের, গবাদি পশু। বানভাসী মানুষ ঘরে ফিরে দেখছেন আর কিছুই অবশিষ্ট নেই। উপার্জন বন্ধ হয়ে দিশেহারা কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, ছোট দোকানি। গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি এমন হাজার হাজার স্বাবলম্বী মানুষকে দ্রুত আয়ের পথে ফিরিয়ে আনাই হবে বন্যা পরবর্তী বড় চ্যালেঞ্জ। চট্টগ্রাম থেকে হোসেন জিয়াদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। কলা গাছের ভেলায় ভাসছে মুরগির ছানা। মাইলের পর মাইল এভাবেই যাত্রা নিরাপদ আশ্রয়ের খোঁজে। কোনো রকম উপার্জনের একমাত্র সম্বলকে বাঁচিয়ে রাখার প্রাণান্ত চেষ্টা পিতা পুত্রের। মানুষের সাথে গবাদি পশুও পাড়ি দিচ্ছে গলা কিংবা বুক সমান পানি। কোনো রকমে বেঁচে থাকার লড়াই সবার। এমন কত শত পশু ভেসে গেছে বানের জলে, তার হিসাবও নেই। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে শত শত খামার, গবাদি পশু। সপ্তাহ ধরে নেই খাবার কিংবা পরিচর্যা। শত শত ডিম পড়ে আছে এক একটি খামারে। প্রায় 4 লাখ টাকা পুঁজি নিয়ে বিদেশ থেকে ফিরে সমন্বিত খামার করেছিলেন শাহাদাত নামে মিরসরাইয়ের এই উদ্যোক্তা। পানি নামার পর ফিরে দেখেন তার 1600 মুরগির খামার এখন বিরান ভূমি। ভেসে গেছে পুকুরের মাছও। বন্যায় এই অঞ্চলের এমন হাজারো ছোট উদ্যোক্তা এখন নিঃস্ব। জানান ক্ষুদ্র ঋণ কিংবা সরকারি সহযোগিতা না পেলে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। এখন সরকার যদি আমাদেরকে, পাবলিক যদি সহযোগিতা করে, তাহলে সহযোগিতা আমরা নিতে বাধ্য ভাই। আমাদের মনে করেন এখন কিছু করবো যে ওই টাকা আর নাই। আমার মনে করেন আমি ব্যাংক লোন করি না, আমি দীর্ঘ 11 বছর কুয়েতে ছিলাম। ওই কুয়েতে পুঁজিবাট্টা যা আছিল, আমার স্ত্রীর স্বর্ণ গয়না যা আছিল, ওগুলো সব বিক্রি করি আমি এখানে ইনভেস্ট করছি। আমি এখন সব বিরানা। ভাই সব কিছু প্রয়োজন, সবাই সব কিছু দরকার, সবাই বিরানা। বমি এখন, ছোটমি এখন, সব শেষ। বানের পানি নামায় খুশিতে বাড়ি ফিরছেন অনেকে, কিন্তু বাড়ির অচেনা পরিবেশ দেখে হতভাগ বানভাসী মানুষ। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ঘরে থাকার কোনো উপায় নেই। আসবাবপত্র, গৃহস্থালী পণ্য, বই খাতা, মূল্যবান সনদ বা দলিল কিছুই অবশিষ্ট নেই। বানের পানিতে ভেসে আসা গোড়ালি সমান কাদায় ভর্তি এখানকার ঘরগুলো। প্রত্যেকটি ঘরে যত রকম আসবাবপত্র আছে, বিছানা থেকে শুরু করে কম্বল কিংবা কাঁথা, এখানে যে খাটগুলো, চেয়ার কিংবা আসবাবপত্র সবই নষ্ট হয়েছে বানের জলে। শিক্ষার্থীদের বই খাতা থেকে শুরু করে সনদপত্র কিংবা স্বর্ণ, কোনো সম্পদই আর এসব বানভাসী মানুষের অবশিষ্ট নেই। সবচেয়ে বড় কথা, এই আসবাবপত্র কিংবা ঘর যে নষ্ট হয়েছে, সেটি যে আবার করবেন তারা, গড়বেন, সেই স্বপ্ন দেখার সুযোগটিও তারা হারিয়ে ফেলেছেন। কারণ তাদের যে আর্থিক সম্বলটুকু ছিল, যিনি যে কাজ করতেন, ব্যবসাপাতি, দোকানপাট কিংবা পশুপালন, সেই জায়গাগুলো এখন নষ্ট হয়ে গেছে এবারের বন্যায়। এখন তো এগুলা এখন নেচে ফড়া ছিল, এখান থেকে উঠে দুই দিয়ে উঠাইতেছে। এই যে আলমারির ভিতরে পানি ঢুকছে, এখানে সব এগুলো সব ভিজা, সব নষ্ট হয়ে গেছে পুরা। জি, ওইখানে আলমারির ভিতরে সব সামান নষ্ট। ফ্রিজ থেকে শুরু করে যা আছে সব ইলেকট্রিক সামান, নেচে যা ছিল সব নষ্ট হয়ে গেছে। খাদ্য
সহায়তার পাশাপাশি এ অঞ্চলে এখন প্রয়োজন শত শত ঘরবাড়ি মেরামত, গৃহস্থালী পণ্য ও শিক্ষা উপকরণ সহায়তার। আমাদের ঘর বাড়ি সব বিলীন হয়ে গেছে। আমাদের একটা খেতা, একটা লুঙ্গি নিয়ে বার হইতে ঘর থেকে কষ্ট হয়ে গেছে। সব ডুবাই, আমাদের আর কিচ্ছু নাই। এবার যদি সরকার আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা যদি করে, এটার উপর আমাদের নির্ভর। আমার ঘরের একের নাই হানিতে তো ডুবাই কন্ডে গেছে সে কথা কইতে আর মিরসরাই ও ফেনীতে মুহুরী নদীর অববাহিকায় প্রায় ৬,০০০ একরের মুহুরী মাছ চাষ প্রকল্প। দেশে মিঠা পানির বৃহৎ এ প্রকল্পে বছরে মাছ উৎপাদন হয় শত কোটি টাকার। এবারের বন্যায় ভেসে গেছে সব। শুধুমাত্র এ প্রকল্পেই মৎস্য চাষী আছেন অন্তত ৭,০০০। জেলা মৎস্য কর্মকর্তার হিসাবে চট্টগ্রামে এবারের বন্যায় মৎস্য খাতে ক্ষতি হয়েছে ২৯০ কোটি টাকা। কৃষি নির্ভর এই অঞ্চলের মানুষ এখন দিশেহারা। পানিতে তলিয়েছে প্রায় ২ লাখ হেক্টর ফসলি জমি। আউশের ক্ষেত, গ্রীষ্মকালীন সবজি চোখের সামনেই ভেসেছে সব। আবারও চাষ শুরু করবেন সে অর্থ নেই কারো হাতে। যারা চাষবাস করছে তারা একবারে নষ্ট হয়ে গেছে, তাদের সব কিছু নষ্ট হয়েছে। তো চাষিদের প্রতি সরকার দৃষ্টি রাখুক। কোনো ফসল বলতে নাই, মানুষের পুরা জমিতে ধান ভরপুর লাগাইয়া এই অবস্থাতে মানে কারো এখন ধান জ্বালা এগুলা কিছু নেই, সব চলে গেছে। কৃষক, ক্ষুদ্র খামারি, ব্যবসায়ী বা গ্রামীণ উদ্যোক্তা, গ্রামাঞ্চলে অর্থনীতির প্রাণ ধরে রেখেছিলেন যারা, স্বাবলম্বী এসব মানুষ এখন নিঃস্ব, বসে আছেন ঋণের আশায়। আগামীতে তাদের আবারও উৎপাদনের ধারায় দ্রুত ফিরিয়ে আনাই হবে বন্যা পরবর্তী প্রধান চ্যালেঞ্জ। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। অব্যাহত ঢলে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বানভাসী মানুষদের দুর্ভোগ বাড়ছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। মানবেতর জীবনযাপন করছেন লাখ লাখ মানুষ। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ফেনীতে। বানভাসীরা ফিরতে শুরু করেছেন ঘরবাড়িতে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উজান থেকে নেমে আসা পানির স্রোতে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। তীব্র হচ্ছে বানভাসীদের দুর্ভোগ। রাতের ব্যবধানে জেলার অধিকাংশ এলাকায় পানি বেড়েছে ১ থেকে ১.৫ ফুট, যাতে ৮ উপজেলায় পানিবন্দী ২০ লাখ মানুষ। জেলা সদর, বেগমগঞ্জ, কবিরহাট, সেনবাগ ও সোনাইমুড়িতে ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি। এসব এলাকায় বন্ধ বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। ১,০০০-এর বেশি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে ২ লাখের বেশি মানুষ। পর্যাপ্ত ত্রাণের অভাবে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাবারের সংকট। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। হাসপাতালেও দেখা দিয়েছে ওষুধের সংকট। কত ক্ষতিগ্রস্ত তলে আছে যেটা বলা যাবে না। মানুষের যে জীবন বাঁচাইবে, দুগা বাট্টা রান্ধি খাইব, এই পর্যন্ত নাই। সবার ঘরের ভিতর পানি, সবার চলাফেরা খুব অসুবিধা হইতেছে। জীবনযাপন অনেক কষ্টকর, কারণ পানি অনেক বেশি। অনেক মানুষ দেখছি মানে আশ্রয় কেন্দ্রে চলে যাইতেছে, ওইখানেও কিন্তু খাদ্য সংকট দেখা যাইতেছে। লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় সবকটি ইউনিয়নই এখন প্লাবিত। তাই ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে এই জনপদের মানুষের। ভালো নেই রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জ। সব মিলিয়ে জেলার প্রায় ৯ লাখ মানুষ পানিবন্দী। বন্যা কবলিতরা ত্রাণের আশায় থাকলেও দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ সরবরাহ। ঘরে বাড়ি পানি ঢুকে গেছে, সবার ঘরে কেউ এক চোখের উপর আরেক চোখে দিয়ে থাকতে আছে। মুড়িয়ার বিস্কুট এনে খাওয়ান। আমাদের এই আর্থিকভাবে যদি কিছু সাহায্য করতেন, আমরা এখন এই যে রান্না করে খাইতে পারি না, এই যে গ্যাসের বোতল। আমরা মনে করেন গরু আছে, ওই আসমরগ আছে, এই রয়েছে আসমরগের লাই, আই রয়েছে গরুর লাই। এদিকে নদীর পানি কমলেও কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলায় বেড়েছে বন্যার পানি। এসব এলাকায় নেই বিদ্যুৎ সংযোগও। জেলার ৭টি উপজেলায় পানিবন্দী অবস্থায় আছেন ১০ থেকে ১২ লাখ মানুষ। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকট। পর্যাপ্ত নেই ত্রাণ সহায়তা। বিদ্যুৎ না থাকার কারণে যারা একটু শুকনে আছে তারাও পানির অভাবে মানবতার জীবনযাপন করতেছে। কারেন্ট নাই, আজ ৫ দিন হইব। তারপরে ফ্রিজ টিরিজ এমনি খাটের উপর উঠাইছি, তা পানি লেগে গেছে। ফেনীতে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। লোকালয় থেকে পানি নামছে ধীর গতিতে। এতে বাড়িঘরে ফিরতে শুরু করেছে বন্যা দুর্গতরা। ত্রাণ দেয়া হলেও তা প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটও রয়েছে চরমে। রয়েছে স্যালাইন সহ বিভিন্ন ধরনের ওষুধের সংকটও। বন্যায় এখনো পানিবন্দী ১ লাখ মানুষ। বাড়িঘরে থাকার অবস্থা নেই বেশিরভাগ মানুষের। ভারতের ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেয়া হলেও এখনো স্বাভাবিক রাজশাহীর পদ্মা নদীর পানি। আগামী ৩ দিন পর্যন্ত পানি বাড়বার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড।
তবে নদীর পানি বৃদ্ধির কারণে শহরের উজানে বেশিরভাগ জায়গায় অরক্ষিত বাঁধ নিয়ে দুশ্চিন্তায় গ্রামবাসী। এখানে কোনো বাঁধ নাই, পুরা ঝুঁকি, মানে এবারই পানি বাড়তে লেগে আপনার 300-250 ফিট মতন ভেঙেছে। এই জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে, এই জায়গাটা ভাঙতে নদীর ধারে বাড়ি ধরবে অবস্থা। ফারাকাত ব্রিজ আছে, যদি বাঁচান বন্যা হয় তাহলে আমাদের ধরেন ঝুঁকিপূর্ণ হয়ে যাবো আমরা। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি কমা অব্যাহত রয়েছে বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের অধিকাংশ জায়গাতেই পানি হ্রাস পাবে, পানি সমতল হ্রাস পাবে। শুধুমাত্র একটি জায়গার কথা বলা আছে যে আপনার উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি সুস্পষ্ট লঘুচাপ দেখা দিয়েছে এবং এর প্রভাবে 24 ঘন্টায় দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পানি নেমে যাচ্ছে সেই সমস্ত জায়গায় যাতে ত্রাণ পরিবহনের ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে যেখানে আরও দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে মঙ্গলবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী সহ 8 জেলায় 27 জনের মৃত্যু হয়েছে। শামীমা রহমান শাম্মী, এখন। বিপর্যস্ত বানভাসীদের প্রাথমিক খাদ্য সহায়তার প্রধান উপকরণ শুকনো খাবার। এই শুকনো খাবারের মধ্যে অন্যতম চিড়া। চলমান বন্যা পরিস্থিতিতে বেড়েছে চিড়ার চাহিদা। কারখানাগুলোতে বিরামহীন কর্মযোগ্য। তবে সেখানেও এক ধরনের অসাধু ব্যবসায়ীরা বস্তা প্রতি দাম বাড়িয়েছে 750 টাকা পর্যন্ত। গাজীপুর থেকে ইফতেখার রায়হানের প্রতিবেদন, ছবি তুলেছেন ফরহাদ আহমেদ বাবু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে নিয়ে আসা ধান নামাতে ব্যস্ত শ্রমিকরা। কারখানার ভেতরে কারিগরদের কর্মযজ্ঞ, নেই দম ফেলার ফুরসত। স্বয়ংক্রিয় মেশিনে ধান থেকে তৈরি হয় চিড়া। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার কারণে হঠাৎ বেড়েছে শুকনো খাবারের চাহিদা। চাহিদার তুলনায় সরবরাহ দিতে হিমশিম অবস্থা চিড়া তৈরির কারিগরদের। এলাকার যুব সমাজ, ছাত্ররা আমরা চিড়া নিচ্ছে এবং সেনাবাহিনী চিড়া লয়ে যাইতেছে। আমরা কোনো বাইরে কোনো পাইকারের কাছে কোনো চিড়া বেচা কিনা হয় না। অনেক কাস্টমার এসে ফেরত যাচ্ছে, আমরা দিতে পারতেছি না। অনেক জায়গায় বাজার হয়ে গেছে, নাই। বিভিন্ন মিলে খোঁজখবর নিচ্ছে, ওদিকেও তারা প্রোডাকশন দিতে পারতেছে না। বিভিন্ন বাজার ঘুরে চিড়া না পেয়ে অনেক ক্রেতা সরাসরি মিল থেকেই চিড়া সংগ্রহ করছেন। অতিরিক্ত চাহিদার কারণে অগ্রিম অর্ডার দিতে হচ্ছে বলে জানান ক্রেতারা। স্টুডেন্টদের পক্ষ থেকে আজকে আমরা 1 লাখ টাকা ত্রাণ পাঠাচ্ছি কুমিল্লা বুড়িচংয়ে। তো এই জন্য আর কি আমরা সবই নিছি, বাট সবই পাওয়া যাইতেছে কিন্তু চিড়া পাওয়া যাইতেছে না। বাজারে দাম হচ্ছে 100 টাকা কেজি আর মিলে 70 টাকা কেজি, কিন্তু এখানে অনেক সংকট। চাহিদার তুলনায় এখানে ওরা প্রোডাকশন করে কুলাইতে পারতেছে না, যার কারণে সময় লাগবে। দেশের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় যখন লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে, তখন শুকনো খাবার চিড়ার দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। গাজীপুরের চিড়া মিলগুলোতে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে প্রতি 50 কেজির বস্তায় চিড়ার দাম বেড়েছে 750 টাকা। বাজারগুলোতে তা আরও কয়েক গুণ বেশি দাম বৃদ্ধি পেয়েছে। মাত্র 1 সপ্তাহ আগে কারখানায় প্রতি কেজি চিড়া 55 টাকায় বিক্রি হলেও 15 টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে 70 টাকায়। চিড়া মিল মালিকদের দাবি, ধানের দাম বৃদ্ধি, অতিরিক্ত শ্রমিক ও তাদের বাড়তি মজুরির কারণে চিড়ার দাম বেড়েছে। বন্যার আগে যেখানে ধানের মন ছিল 1100 থেকে 1150 টাকা, এই বন্যার কারণে অতিরিক্ত চাহিদার কারণে সেই ধানের দাম মন প্রতি 200-250 টাকা বেড়ে সেই ধান এখন 1300-1350 টাকা। অন্যদিকে মিল থেকে বের হয়ে হাট বাজারে ঢুকলেই 70 টাকার চিড়া হয়ে যাচ্ছে 90 থেকে 100 টাকা কেজি। স্থানীয় দোকানগুলোতে চিড়ার সংকটের কারণে বাড়তি দরেই কিনতে হচ্ছে ক্রেতাদের। এতে ক্ষুব্ধ ভোক্তারা। গাড়ি ভরতে চিড়া নামতেছে, বলতেছে চিড়া বিক্রি হয়ে গেছে। বাজারে সবকিছু স্টক আউট, প্রায় কিছুই নাই। মেলে 62 টাকা কেজি চিড়া আর এরা বেচতেছে 90 টাকা কেজি। ব্যবসায়ীদের দাবি, কারখানা থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ মিলছে না, আবার দামও দিতে হচ্ছে বেশি। এ কারণে তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমি অনেক ডিসকাউন্ট করে দিয়ে দিছি, 70 টাকা কেজি দিয়ে দিছি। না 70 টাকা কেজি দিছি। 88 করে দিছি। না না আমি 88 টাকা। আপনি মেমো দেখেন, মেমো দেখলেই তো হয়। মেলের থেকে মনে করো বড় বড় পার্টিরা তানুলারা লয়ে যেতেছে। আমরা মনে 90 বেশি, 80 বেশি, 2-4 টাকা লাভে বেশি। বন্যায় ত্রাণ সহায়তাকারীদের অভিযোগ, সংকটকালীন সময়ে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি মুনাফার আশায় চিড়ার কৃত্রিম সংকট তৈরি করছে, সুযোগ বুঝে বাড়িয়ে দিচ্ছে দাম। বিষয়টি আমলে নিয়ে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সাধারণ মানুষও। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর।
টাঙ্গাইলের ঘাটাইলে ধানের সরবরাহ বাড়লেও প্রতিমণ ধানের দাম বেড়েছে 50 থেকে 70 টাকা পর্যন্ত। তবে উৎপাদন খরচ না কমায় লাভের পরিমাণ কম বলছেন কৃষকরা। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। আমি আছি টাঙ্গাইলের ঘাটাইলের পাকুটিয়া ধানের হাটে। সপ্তাহের রোববার ও বুধবার ভোর রাত থেকে এখানে ধান বিক্রি শুরু হয়, আর এই ধান বেচা কেনা চলে সকাল 9টা পর্যন্ত। এই হাটে যে সমস্ত ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকরা এসেছেন তারা জানিয়েছেন 15 দিনের ব্যবধানে প্রতিমণ ধানের বেড়েছে 50 টাকা থেকে শুরু করে 70 টাকা পর্যন্ত। তারা বলছেন এই হাটে আজকে ধান বিক্রি হচ্ছে বিআর 28, বিআর 29, পাইজম হাইব্রিড সহ নানা জাতের ধান বিক্রি হচ্ছে। প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 1400 টাকা থেকে শুরু করে 1420 টাকা পর্যন্ত। আর এই হাটের যারা প্রান্তিক কৃষক রয়েছেন তারা বলছেন যে এই ঘাটাইল ছাড়াও পার্শ্ববর্তী কালীহাতি, গোপালপুর, মধুপুরের যারা প্রান্তিক কৃষকরা রয়েছেন তারা এখানে ধান বিক্রি করতে নিয়ে আসেন। এর কারণ হিসেবে তারা বলছেন যে এই হাটটি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটি হাট, আর এই হাটে ঘাটাইল ছাড়াও পার্শ্ববর্তী যে সমস্ত উপজেলা রয়েছে এই সমস্ত উপজেলার ব্যবসায়ী ও মিলাররা তারা এখান থেকে ধান কিনে তারা গন্তব্যে নিয়ে যান। আর প্রান্তিক পর্যায়ের কৃষকরা বলছেন যে ধানের দাম কিছুটা বাড়লেও তাদের খুব একটা লাভ হচ্ছে না। তারা বলছেন যে ধানের উৎপাদন খরচ অনেক বেড়ে গিয়েছে। তারা জানিয়েছেন যে 1 বিঘা জমিতে ধান চাষ করতে খরচ হয় 8,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 13,000 টাকা পর্যন্ত। আর এখান থেকে তারা যে পরিমাণ ধান পায় তার 4 ভাগের 1 ভাগ দিতে হয় সেচ পাম্প মালিকরা। তারা বলছেন যে সেচ পাম্প মালিকরা টাকা নেওয়ার নিয়ম থাকলেও তারা সেটি পরিহার করে তারা ধান নিচ্ছেন, তারা এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা বলছেন যে মৌসুমে ধান কাটার সময় 1 মণ ধানে একজন শ্রমিক পাওয়া যায় না, যে কারণে তাদের লাভবান হতে পারেন না কৃষকরা। আর এই হাটের ইজারাদার জানিয়েছেন যে প্রতি হাটে 2 থেকে 2,500 মণ ধান বিক্রি হয়, আর এখান থেকে প্রায় 25 থেকে 30 লাখ টাকার বাণিজ্য হয়। তো এই ছিল টাঙ্গাইলে ধানের হাটের সবশেষ তথ্য। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। পটুয়াখালীর কলাপাড়ায় পাইকারি মাছের বাজারে কমেছে সরবরাহ। ইলিশ সহ সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। কলাপাড়া পাইকারি মাছের বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জসিম, ইলিশ মাছের সরবরাহ তো বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়, অন্যান্য মাছের সরবরাহ কেমন আর দাম কেমন, ক্রেতাদের নাগালে রয়েছে কিনা? হাফিজ, আপনি জানেন যে উজানের যে ঢল, সে ঢলের পানি সমুদ্র মুখে হওয়ায় কিন্তু সমুদ্র তীরবর্তী সকল নদী এবং বঙ্গোপসাগর খুশে হয়েছে। সে কারণে কিন্তু মাছের বিচরণটা সমুদ্রে কম রয়েছে। আর সামুদ্রিক যে সকল মাছ রয়েছে সে সকল মাছের ভিতরে এখন কিন্তু ইলিশ মৌসুম চলছে। তো সমুদ্রে ইলিশের দেখা না মেলায় সরবরাহ কম রয়েছে। এছাড়া যে অন্যান্য যে প্রজাতির মাছ সে সকল মাছেরও কিন্তু বিচরণ নদীতে কম রয়েছে। একই সঙ্গে যে পুকুর, ঘের এবং অন্যান্য যে জলাশয় রয়েছে সেই জলাশয়েও কিন্তু মাছের বিচরণ কম থাকায় জেলেদের জালে কম ধরা দেওয়ায় কিন্তু মাছ বাজারে সরবরাহ কম রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া পাইকারি নাচনাপাড়া মাছ বাজার। এখানে আজকে 1 কেজি ওজনের যে ইলিশ তা এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,500 টাকা থেকে 1,600 টাকা প্রতি কেজি। এছাড়া যে 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1,000 থেকে 1,200 টাকা। এছাড়া যে 400 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হয়েছে 700 থেকে 800 টাকা কেজি দরে। এছাড়া যে পুকুর, ঘের, জলাশয়ের অন্যান্য মাছ রয়েছে সে সকল মাছ কিন্তু রুই বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে এবং কাতল বিক্রিও হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে। এছাড়া যে পাঙ্গাস মাছ রয়েছে চাষ পাঙ্গাস, সে চাষ পাঙ্গাস কিন্তু আজ এই বাজারে বেচে বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা কেজি দরে। এছাড়া
তেলাপিয়া বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা এবং পোয়া মাছ, সামুদ্রিক পোয়া মাছ তা বিক্রি হচ্ছে আজ 350 থেকে 400 টাকা কেজি দরে। এছাড়া যে চিংড়ি রয়েছে সেই চিংড়ি আজ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে। এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি যে ইলিশ প্রতি কেজি 150 থেকে 200 টাকা বেশি দরে প্রতি কেজিতে দাম বেড়েছে। আর এছাড়া যে অন্যান্য কার্প জাতীয় যে মাছ, রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস সেগুলো কিন্তু আজ এখানে 30 থেকে 40 টাকা বেশি দরে বেচা বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা কেজি দরে। তো একথা বলা যায় যে সরবরাহ মাছের কম থাকায় দাম চড়া রয়েছে। তো এখান থেকে যে পাইকাররা মাছ ক্রয় করে খুচরা পর্যায়ে বাজারে হাটে বেচা বিক্রি করবে, সেখানে আরো 50 থেকে 100 টাকা বেশি দরে বেচা বিক্রি হচ্ছে। এতে প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে জসিম পারভেজ জানাচ্ছিলেন মাছ বাজারের খবর। ডিমের মূল্যে কারসাজি করায় রাজধানীর কারণ বাজারে এক ব্যবসায়ীকে 10,000 এবং ক্রেতাকে 10,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার রাতে তেজগাঁও এলাকায় ডিমের আড়তে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জব্বার মণ্ডল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কয়েকটি আড়তে অভিযান চালান। এ সময় ডিমের খামারি এবং পাইকারি পর্যায়ের দাম তদারকি করেন তারা। একটি আড়তে বিক্রয় রসিদের কারসাজি ধরা পড়ায় ব্যবসায়ীকে এবং ক্রেতাকে জরিমানার আওতায় আনা হয়। এছাড়া কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করে ভোক্তা অধিদপ্তর। অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানো হলে ভোক্তার অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন ভোক্তার সহকারী পরিচালক। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে সম্মতিতে কারসাজির মাধ্যমে দাম বৃদ্ধি করা হচ্ছে। কারণ মূল্য তালিকা লেখা আছে যেটি, তার চেয়ে আমরা যেটি দেখলাম যে ক্যাশ মেমোতে বেশি দাম লেখা হয়েছে, এরকমভাবে ক্রয় করেছেন। ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই 10,000 টাকা করে 20,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। বগুড়ায় বেড়েছে কলা চাষ। এখানকার কলা যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। তবে বিপণন সুবিধার জন্য নেই হাটের কোনো নির্ধারিত স্থান। শিবগঞ্জ ও গোবিন্দগঞ্জে মহাসড়কের পাশে চলে বেচাকেনা। উন্নত মানের চারা পাওয়া গেলে জেলায় কলা চাষ আরও বাড়বে বলে দাবি চাষিদের। কলার চাষ ও বিপণন ব্যবস্থা নিয়ে মাজেদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। কলা রুয়ে না কাটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। খনার চিরন্তন এই বাণী মাথায় রেখে বগুড়ার শিবগঞ্জের অনেক কৃষকই কলার মাঠ পরিচর্যা করেন। এতে ফলনও ভালো হয়। তবে একই জমিতে পুরনো গাছের চারায় কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না কৃষক। এতে লাভের অঙ্ক নেমেছে অর্ধেকে। টিস্যু কালচার কলার চারা সরবরাহ করা গেলে ফলন বাড়বে বলে দাবি চাষিদের। 10-12টা গাছ আমার নষ্ট হয়ে গেছে, পানামা রোগে গাছ ফেটে গেছে এবং গাছের আগা পেকে গেছে। এই নষ্ট যদি না হতো তাহলে আমার আরও বেশি লাভ হতো আর কি। টিস্যু কালচার যে সিস্টেম আছে, এই সিস্টেমে যদি আমাদেরকে চারা সরবরাহ করা হয় সরকার থেকে, আমরা মনে হয় অন্তত পক্ষে আরও লাভবান হতে পারবো আমি মনে করি। জেলার সবচেয়ে বেশি কলা আবাদ হচ্ছে শিবগঞ্জ এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে। শিবগঞ্জের চণ্ডীহারা এবং গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় ঢাকা রংপুর মহাসড়কের পাশে চলে কলার বেচাকেনা। প্রতি হাটবারে বেচা হয় 50 থেকে 60 টাক কলা। পাইকার ও ব্যবসায়ীদের হাত ধরে যায় দেশের বিভিন্ন প্রান্তে। হাটের কোনো নির্দিষ্ট স্থান না থাকায় ব্যাহত হয় বিপণন কার্যক্রম। খাজনা পাতি তো আমরা ঠিকই দিই, অথচ আমরা সুবিধা পাচ্ছি না। টাকার জায়গা হয় না, আর কলার জাম লাগলে আমাদের অসুবিধা হয়। জমা সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হয়, কিন্তু আমাদের সুযোগ সুবিধা কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাই না হাট থেকে। তফসিলভুক্ত জায়গায় হাট আসলে বসে। এখন যারা হাটের ইজারা নিয়েছে বিগত কয়েক বছর ধরে, তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে যে তারা এখানে ঠিকমতো করতে পারছে না, সেই ক্ষেত্রে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। একই জমিতে পুরনো চারায় বারবার কলা চাষ না করার পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। সরকারি পর্যায়ে যদি টিস্যু কালচারের কাজ আগানো যায়, কলার চারা নিরোগ চারা যদি মাঠে দেওয়া যায়, সেক্ষেত্রে আমূল পরিবর্তন হবে। বগুড়া জেলায় এবার 5,000 হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,000 মেট্রিক টন। বগুড়ায় সাগর কলা, অনুপম, চম্পা কলার আবাদই বেশি।
বাজারে প্রতি কাঁধি অনুপম কলা 400 থেকে 500 টাকা বিক্রি হয়। হালি প্রতি দাঁড়ায় 20 থেকে 25 টাকা পর্যন্ত। মাজেদুর রহমান, এখন বগুড়া। অতিবৃষ্টির কারণে জুমের ধান নষ্ট হওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে বান্দরবানের থানচি সীমান্তবর্তী দুর্গম কয়েকটি পাড়ায়। চাল না থাকায় ভাতের পরিবর্তে বাঁশকরল, আলুসহ বিভিন্ন ফল খেয়ে জীবন ধারণ করছেন দুর্গম এলাকার 64টি পরিবার। সংকট দূর করতে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। রিজবির হাতের তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় থাকেন বিভিন্ন সম্প্রদায়ের বাসিন্দা, যেখানে যেতে সময় লাগে 2 থেকে 3 দিন। যাতায়াতের দুর্গমতার কারণে উপজেলা শহর থেকে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে যাওয়া আসা সম্ভব হয় না। ফলে নিজেদের জুমে উৎপাদিত ফসলের উপর নির্ভর করে জীবন ধারণ করেন দুর্গম এই এলাকার বাসিন্দারা। বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে জুমের ধান নষ্ট হওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে সীমান্তবর্তী বিভিন্ন পাড়ায়। রেমাক্রি ইউনিয়নের মেনহাত মোড়োপাড়া, বুলু মোড়োপাড়া, তাইখং মোড়োপাড়া সহ মিয়ানমার সীমান্তবর্তী 64 পরিবারে। ঘরে জুমের চাল না থাকায় এসব পরিবারের সদস্যরা বাঁশকরল ও জুমের ফল ফলাদি খেয়ে দিন পার করছেন। জুম থেকে আমরা ধান তুলতে পারি নাই, চালও আমাদের রেশন শেষ হয়ে গেছে, ও রেশন নেই। খুবই অসহায় করে আমরা জীবন কাটে 3 মাস ধরে। ধান নাই, চাউল নাই, আমরা রান্না বাঁশকরণ রান্না করে এমনি খাই। আমরা অনেক সমস্যা। 1 সপ্তাহ হয়ে গেছে বাঁশকরণ খাইছি। এখন নতুন জুম মাঝে পাওয়া যায় না ধান, এই জন্য অনেক দুঃখী পড়ছি। সংকট দূর করতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। এই সকল পাড়াগুলো সাধারণত নেটওয়ার্কহীন এবং একেবারে যোগাযোগ সহজে ওখানে করা যায় না। তো আমরা আপনাদের কাছ থেকে আমরা জেনেছি যে ওখানে বেশ কিছু পরিবার রয়েছে যেখানে খাদ্য ঘাটতি রয়েছে। তো আমরা গতকালকে আমরা সংশ্লিষ্ট চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি। এর আগে 2016 সালে জুম চাষ না হওয়ায় খাদ্য সংকট দেখা দেয় থানচির দুর্গম এলাকার বিভিন্ন পাড়ায়। এখন বান্দরবান। 15 দিন আগের তুলনায় রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়েছে দ্বিগুণ। মঙ্গলবার হাসপাতালটিতে ভর্তি ডেঙ্গু রোগী ছিল 118 জন। রোগী সামলাতে মুগদা মেডিকেলে খোলা হয়েছে নতুন একটি ওয়ার্ড। রোগী বাড়লে আরও ওয়ার্ড প্রস্তুত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ডেঙ্গু রোগী সামাল দিতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার নতুন করে আরও একটি ওয়ার্ড খোলা হয়েছে। বয়স্ক ও শিশুদের জন্য আগে থেকেই 2টি ওয়ার্ড চালু আছে হাসপাতালটিতে। মঙ্গলবার দুপুর পর্যন্ত মুগদা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল 118 জন, যা 15 দিন আগের তুলনায় দ্বিগুণ। এমন পরিস্থিতিতে রোগীর সংখ্যা বাড়লে আরও ওয়ার্ড প্রস্তুত আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 2 দিনে আমাদের কোনো ডেঙ্গিতে ডেথ হয়নি। তার আগে একজন ডেথ হয়েছিল গত 2 দিন আগে। তবে যেটা আপনাকে প্রথমে বললাম যে আমাদের ডেঙ্গি স্টেপিং আপ আস্তে আস্তে বাড়ছে। যেমন গতকালকে আমাদের রুগী ছিল, টোটাল পেশেন্ট ছিল মোট 109 জন, আজকে হচ্ছে 118 জন, যেটা এই 15 দিন আগেও কিন্তু ছিল 70 বা 50-এর ঘরে। 3টা ওয়ার্ডকেই আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রেখেছি। রুগী বেড়ে যাওয়ার কারণে অলরেডি আমরা আজকে সেকেন্ড যে ইউনিটটা সেটা আমরা চালু করে ফেলেছি। এদিকে রাজধানীর কোথাও কোথাও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও অনেক জায়গায় সে চিত্র ভিন্ন। বিশেষ করে অনেক ওয়ার্ডের কাউন্সিলর পলাতক থাকায় এডিস মশা নিধন প্রক্রিয়া কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে কাউন্সিলরদের অনুপস্থিতিতেও মশক নিধন কার্যক্রম অব্যাহত আছে। পরিবর্তিত পরিস্থিতির কারণে কাউন্সিলরদের সেবা প্রদানের বিষয়টা হয়তো একটা প্রশ্ন থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত কাউন্সিলরদের সেবা না পেয়ে সিটি কর্পোরেশনে চলে আসছে এরকম উদাহরণ নাই। বিশেষ করে আমাদের মশক নিধনের যে কার্যক্রমগুলো, লার্ভিসাইড, মেডালিসাইড, এগুলো স্প্রে করার কার্যক্রম অব্যাহত আছে। চলতি মাসে গত সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 22 জনের। এছাড়া এবছর এখন পর্যন্ত 11,000-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল।
দেশের বাইরের খবর, বিক্ষোভকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে কমপক্ষে 220 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যের বিরোধী দল বিজেপির ডাকে বুধবার চলছে 12 ঘন্টার বাংলা বন্ধ প্রত্যাখ্যান করে রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে সরকারি অফিস আদালত খোলা থাকবে। দোকানপাট ও সরকারি ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি যান চলাচলও স্বাভাবিক রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন। এর আগে মঙ্গলবার রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কার্যালয়ে নবান্নের উদ্দেশ্যে বিক্ষোভকারীদের যাত্রা রূপ নেয় সহিংসতায়। চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় ন্যায় বিচার চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ওই বিক্ষোভের ডাক দেয়, যা পরবর্তীতে গড়ায় মমতার পদত্যাগের দাবিতে। এদিকে বাংলা বন্ধ আর ছাত্র সমাজের আন্দোলন প্রত্যাখ্যান করেছেন আরজিকর হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা। সহকর্মীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সকল এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে বুধবার পৃথক কর্মসূচি দিয়েছেন তারা। রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা প্রত্যাখ্যান করেছেন নিহতের মা বাবাও। প্রায় 11 মাসের যুদ্ধে মিশরের আশ্রয় নেয়া গাজার ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে 1 লাখ। বৃহৎ এই জনগোষ্ঠীর মৌলিক অধিকারের পাশাপাশি প্রয়োজন আসবাবপত্রের সে সমস্যা দূর করেছেন দেশটিরই এক উদ্যোক্তা ইব্রাহিম আবুগেন্দি। গিজার এই প্রতিষ্ঠানে শিল্পবর্জ্যের মাধ্যমে তৈরি হচ্ছে আসবাবপত্র, যা সুলভ মূল্যে কিনতে পারছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। প্রথম দেখায় যে কেউই দোকানটিকে ভেবে নেবেন মোটরযানের সারাইখানা। তবে মিশরের এই পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান কাজের দিক দিয়ে ভিন্ন, কারণ মোটরযান সহ বিভিন্ন শিল্প বর্জ্য দিয়ে এখানে তৈরি হচ্ছে গাজার বাস্তুহীনদের জন্য বিভিন্ন আসবাবপত্র। গেল বছরের 7 অক্টোবর থেকে শুরু হয়েছে হামাস ইসরায়েল যুদ্ধ। এতে ধ্বংসস্তূপের নগরীতে পরিণত গাজা উপত্যকা। 40,000-এর বেশি নিহতের পাশাপাশি বাস্তুচ্যুত উপত্যকার শতভাগ ফিলিস্তিনি। 1 লাখের বেশি গাজাবাসী আশ্রয় নিয়েছেন প্রতিবেশী মিশরে। এমন বাস্তুচ্যুত গাজাবাসীর আসবাবপত্রের ব্যবস্থা করছেন ইব্রাহিম আবুগেন্দি। মিশরীয় এই নাগরিক মোটরযান সহ বিভিন্ন শিল্পবর্জ্যের মাধ্যমে তৈরি করছেন খাট, চেয়ার ও টুলসহ আসবাবপত্র। এই যেমন খাটের পায়া তৈরিতে ব্যবহার হচ্ছে গাড়ির টায়ার। ওয়াশিং মেশিনের ইনার ড্রামকে পরিণত করা হয়েছে চুলায়। মানবিক কারণেই নিজের শখের প্রতিষ্ঠানকে মোবিকিয়া কোম্পানিতে পরিণত করেছেন মিশরীয় এই উদ্যোক্তা। والنهارده احنا عاملين منتج جديد وهو مزج ما بين الباليتات الخشب اللي بتستخدم في شركات الشحن وفي البروسيس بتاعه الشحن عامه سواء البري او الجوي او البحري। মিশরে ম্যাট্রেস সহ একটি বিছানা বিক্রি হয় $100, আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য এই অর্থ দিচ্ছে কয়েকটি এনজিও। এতে শিল্প বর্জ্যকে পুনঃপ্রক্রিয়াজাত করে অর্থ পাচ্ছেন ইব্রাহিম ও তার কর্মীরা, অন্যদিকে আসবাবপত্র পাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। طبعا زي ما الكل عارف انه الاسعار جدا غاليه وتكلفه الاثاث والعفش باهظه جدا، فانا بالصدفه على السوشيال ميديا شفت صفحه خاصه باعاده تدوير المخلفات الصناعيه। স্থাপত্য বিদ্যা নিয়ে পড়াশোনা করা ইব্রাহিম চান শিল্পবর্জ্য দিয়ে একদিন তৈরি করবেন পরিবেশ বান্ধব ভবন। নাফি আরমান মনন, এখন বিশ্ব। আসছে 9 সেপ্টেম্বর আইফোনের নতুন সংস্করণ উন্মুক্ত করবে অ্যাপল। ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের প্রধান কার্যালয়ে চলবে আইফোন 16 উন্মুক্তের আয়োজন। ফিচারের দিক থেকে নতুন অনেক বিষয় যোগ করা হলেও ক্যামেরার ফিরে যাচ্ছে 5 বছর পেছনে। কি থাকছে এবারের আইফোনে তা জানাচ্ছেন নাফি আরমান মনন। প্রযুক্তিপ্রেমীদের উৎকণ্ঠা শেষ হতে বাকি আর মাত্র 1.5 সপ্তাহ, কারণ আগামী 9 সেপ্টেম্বর বাজারে আসতে যাচ্ছে আইফোন 16। ক্যালিফোর্নিয়ায় অ্যাপেলের প্রধান কার্যালয়ে আইফোনের নতুন সংস্করণ উন্মুক্তের আয়োজন করবেন প্রতিষ্ঠানের সিইও টিম কুক। স্থানীয় সময়ে সকাল 10টা থেকে শুরু হবে ইটস গ্লো টাইম নামের আয়োজনটি। ভারতীয় পত্রিকা মিন্টের প্রতিবেদন বলছে, আগেরবারের মতো আইফোনের নতুন সংস্করণেও থাকবে 4টি মডেল। যদিও বেশ কিছু চমকের সঙ্গে থাকছে কিছু পরিবর্তন। এবার বড় হতে যাচ্ছে ডিসপ্লে, সঙ্গে বেজেল করা হবে আরও পাতলা। 16 প্রো ও প্রো ম্যাক্সে হায়ার রিফ্রেশ রেট থাকলেও আগের মতো 60 হার্জই থাকছে নন প্রো দুটি মডেলে।
নতুন সিরিজে ক্যামেরায় থাকবে দুটি লেন্স। 5 বছর আগের আইফোন 12-এর মতো এবারও 16 ও 16 প্লাসে দুটি লেন্স থাকছে 12 ও 48 মেগাপিক্সেলের। অন্যদিকে প্রো ও প্রো ম্যাক্সে থাকছে আগেরবারের মতোই 5x অপটিক্যাল জুম লেন্স। প্রসেসরের ক্ষেত্রেও থাকছে উন্নতি। বায়োনিক A18 প্রসেসর থাকছে দুটি বেস ভ্যারিয়েন্টে। অন্যদিকে A18 প্রো প্রসেসর ব্যবহার হয়েছে প্রো মডেলগুলোয়। ব্যাটারি সক্ষমতা সামান্য বাড়ার সঙ্গে বাড়ছে চার্জিং সাপোর্টও। আইফোন প্রেমীরা সবচেয়ে উদ্গ্রীব হয়ে আছেন অ্যাপল ইন্টেলিজেন্স ও ক্যাপচার বাটন ব্যবহারের জন্য। ধারণা করা হচ্ছে নতুন সিরিজের ফোনগুলোর দাম মডেল ভেদে $799 থেকে $1000 পর্যন্ত হতে পারে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। 9 বছরের অধরা শিরোপার আক্ষেপ ঘোচানোর সুযোগ বাংলাদেশের। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল নেপালের মুখোমুখি হবে মারুফুল হকের শিষ্যরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5:30টায়, যেখানে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা ঘরে তুলতে আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবারা। তবে ম্যাচের আগে দুঃসংবাদ, অধিনায়ক এবং গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পাচ্ছেন না কোচ। আর জানাচ্ছেন শরীফ রওশন। সেই 2015 সাল থেকে শুরু সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতা, যেখানে প্রতিবারই মাঠের লড়াইয়ে উচ্ছল আর উদ্যমে ভরপুর লাল সবুজের প্রতিনিধিদের দেখা মিলেছে। তবে দীর্ঘ 9 বছরে এখন পর্যন্ত শিরোপা জিতে ইতিহাস করতে পারেনি বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবল দল। 2017 সালে প্রতিপক্ষ নেপালের বিপক্ষে খেলতে নেমে ফাইনাল জুজু শুরু হয় বাংলাদেশের। মাঝে 2019 সালে অনূর্ধ্ব-18 চ্যাম্পিয়নশিপ আর 2022 সালে ভারতের কাছে অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে হেরে শিরোপা জয়ের প্রতীক্ষা আরও বাড়িয়েছে দেশের যুবারা। 2 বছরের ব্যবধানে আবারও শিরোপা ঘরে তোলার অভিযান বাংলাদেশের। এবার এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে প্রস্তুত নয় মারুফুল হকের শিষ্যরা। যারা বেঞ্চে থাকবে তারা আরো বেশি ইম্পর্টেন্ট ওনার কাছে, তো সবাই যাতে রেডি থাকে ম্যাচের জন্য, যে সে মাঠে নামলে যেন যার জায়গায় নামবে ওর জায়গায় যেন কোচের যেটা মানে করাইতে চাইছে ওইটা যেন আমরা করতে পারি আর কি। ফাইনালের আগে বড় দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে চোটের কারণে দর্শক সারিতেই থাকবেন দলের নিয়মিত গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। উঠতি এই ফুটবলারের পরিবর্তে গোল পোস্টের নিচে দাঁড়াবেন সেমিফাইনালে বদলি হিসেবে নেমে অনবদ্য পারফরমেন্স করা মোহাম্মদ আসিফ। আগেও যেহেতু অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি, সো আমি মাঠে নামার পরে আমি এইটাই চিন্তা করছি যে এটা নর্মালভাবে নিছি ম্যাচটা, যে যেহেতু টাফ সিচুয়েশন, মাথা ঠান্ডা রাখতে হবে, ম্যাচ এনি হাউ উইন করতে হবে, ওই চিন্তা ভাবনাই ছিল। যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো সবার দেশবাসী এবং আমার টিমমেট সবার কাছেই আমার চাওয়া যে ওর জন্য সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে পারে। স্বাগতিক নেপালের মুখোমুখি হবার আগে বিগত লড়াইকে মাথায় রেখেই ফাইনালে খেলার পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশ কোচকে। এর আগে দু দলের মাঠের লড়াই প্রতিবারের দেখায় শেষ হাসি হেসেছে নেপাল। এবার শিরোপা জিততে ব্যতিক্রম কিছুই করতে হবে মিরাজুল নোভাদের, তবেই না পতাকার সঙ্গে ট্রফি উঁচিয়ে ধরতে পারবে বাংলাদেশের যুবারা। শরীফ রওশন, এখন। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekon.